তাহলে তো আর কাজ হচ্ছে না, তো টেক অ্যাকশন পর্যন্তই থাকেন। তো সেই দিন স্যার আমাকে একজন মানে রাজনৈতিক কর্মী হিসাবে চিনতেন। সেই দিন স্যার আমাকে দোয়া দিয়েছিলেন যে তোমার মাথার মধ্যে এটা কিভাবে আসলো, অন্য সবাই তো আর এই জিনিসটা বলে না যে স্যার অ্যাজ পার রুলটা লিখেন না, টেক অ্যাকশন পর্যন্ত লিখেন। যাই হোক, তারপরে অনেক বিষয়। তো আমাদের জমিরুদ্দিন সিরকার স্যার বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এবং সুপ্রিম কোর্ট তথা আইনজীবী অঙ্গনে অত্যন্ত পথিতযশা একজন ব্যক্তিত্ব ছিলেন। আমরা অনেকেই হয়তো মনে আছে, অনেকেই মনে নাই, অনেকেই জানি, অনেকেই জানি না। 1/11-এর প্রেক্ষাপটের সময় তিনি জাতীয় সংসদের স্পিকার ছিলেন। আমি তখন এর কিছুদিন আগেই বাংলাদেশে আসি পড়াশোনা শেষ করে। বাংলাদেশের গণতন্ত্রকে নস্যাৎ করে এবং একটা অন্যরকম সরকার প্রতিষ্ঠা করার যে অভিপ্রায় তখন জেনারেল মঈনুদ্দিন ফখরুদ্দিনের ছিল, সেই সময়ে ব্যারিস্টার জমিরুদ্দিন সিরকার স্যার অন্যতম একজন বাধার ব্যক্তিত্ব ছিলেন। আমি নিজে পার্সোনাল এক্সপিরিয়েন্স কিছুটা হয়েছে। সেই সময় যদি গণতন্ত্র রক্ষার জন্য সাংবিধানিক শাসন ব্যবস্থা কায়েমের জন্য জমিরুদ্দিন সিরকার স্যার যদি শক্তি এবং সাহসিকতার সাথে না দাঁড়াতেন, তখন হয়তো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস অন্যভাবে পঠিত এবং রচিত হতো। তখন থেকে স্যারকে দেখেছি বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের সাংবিধানিক ধারাবাহিকতা তথা বাংলাদেশের আইনের শাসন, মৌলিক অধিকার গুলো প্রিজার্ভ করার জন্য স্যারের মধ্যে যে একটা আকুতি সবসময় ছিল, সেটা অত্যন্ত প্রণিধানযোগ্য। তিনি একজন অত্যন্ত প্রজ্ঞাবান রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু অন্য 10 জন রাজনৈতিক নেতার মতো তার আচরণ ছিল না। ওনার বক্তব্য ছিল অন্যরকম, শিক্ষণীয়, এবং স্যারের রাজনৈতিক প্রত্যেকটা স্টেপে আমাদের জয়নুল আবেদিন স্যার অনেক দীর্ঘদিনের রাজনৈতিকভাবে প্রজ্ঞাবান ব্যক্তিত্ব। আমি যতটুকু দেখেছি, স্যারের প্রত্যেকটা রাজনৈতিক স্টেপের মধ্যে একটা পেশাদারিত্ব ছিল। পেশাদারিত্ব আমি এই কারণেই বললাম, যেমন আমরা নির্বাচন করি, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের সূচনা, বা সেই গণতন্ত্রকে যখন প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে তখন দরকার আইনের শাসন, তখন দরকার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো মৌলিকভাবে স্বাধীনভাবে কাজ করার যে একটা প্রচেষ্টা বা কাজ করার সুযোগ দেয়া। তো স্যারের মধ্যে দেখেছি এই প্রবণতাগুলো, যা সচরাচর অনেক দুঃখজনকভাবে রাজনৈতিক কর্মীর মধ্যে থাকে না। তো রাজনৈতিকভাবে স্যার ছিলেন বাংলাদেশের রাজনীতির অঙ্গনে অত্যন্ত পরিশীলিত, মার্জিত এবং প্রজ্ঞাবান ব্যক্তিত্ব। ঠিক তেমনি ভাবে আইন অঙ্গনে যতটুকু সুযোগ হয়েছে আমার, যেহেতু আমি দেরিতে পেশায় এসেছি, অফকোর্স আই হ্যাভ ভেরি লিমিটেড টাইম উইথ হিম, নেভারদিলেস যতটুকু দেখেছি স্যারকে যখন কোর্টে যেতেন, কখনো প্রিভিলেজড হিসাবে যতটুকু তার প্রাপ্য ছিল ততটুকু তিনি নিতে বিব্রত বোধ করতেন। এবং অনেক দিন দেখেছি কোর্ট থেকে স্যার হয়তো কাঙ্ক্ষিত, আমরা যদি বলি অর্ডার বা জাজমেন্ট হটেবার না পাওয়ার পরেও এই মহান কোর্টের প্রতি স্যারের যে একটা শ্রদ্ধা, এই শ্রদ্ধাটা যারা দেখেছেন, যদি দেখে থাকেন, সেই জিনিসটা মাথায় নিয়ে আমরা যদি আইন পেশায় থাকি, আমার মনে হয় তখনই স্যারের কর্মময় জীবনের সার্থকতা খুঁজে পাব। স্যারকে দেখেছি কখনোই কোর্টের সাথে কোনো ধরনের উচ্চ স্বরে কথা বলা তো দূরের কথা, কোর্ট যখন যা বলেছেন মাই লর্ড বলে
পিছনে চলে এসেছেন। বের হয়ে অনেক সময় স্যারকে বলতাম, স্যার আরেকটু বললে তো হতো। তখন তিনি উত্তর দিতেন, কোর্ট যখন যা বলে বুঝে শুনে বলেন এবং শিরোধার্য। আমি এই কথাগুলো এখন একটু এই জন্য শেয়ার করছি, আমি আবারও অত্যন্ত বিনয়ের সাথে আইনজীবী যারা আছেন, অনেক প্রজ্ঞাবান আইনজীবী আছেন এখানে, বিজ্ঞ আইনজীবী আছেন, আমি আগেও বলেছি আইন পেশা আমি দেরিতে এসেছি। আমি এই কথাগুলো এই জন্যই বলেছি, আমি চেষ্টা করেছি আইন পেশায় স্যারের এই জিনিসটা রপ্ত করার জন্য। তো নবীন আইনজীবী যারা আছেন তাদের প্রতি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ থাকবে, আসুন স্যারকে যদি আমরা ভালোবাসি, সত্যিকার অর্থে স্যারের ব্যক্তিত্বকে যদি আমরা ধারণ করি, আমরা যদি লালন করি, স্যারের যে সাবমিসিভনেস ছিল, লয়ালিটি ছিল টুয়ার্ডস দ্য কোর্ট, এই জিনিসগুলো আমরা রপ্ত করার চেষ্টা করি। আমি আমার বক্তব্য প্রলম্বিত করব না। স্যারের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। ব্যারিস্টার নওশাদ জমির এমপি আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ একজন সহকর্মী, এবং আপা আছেন, ছোট ভাই নওফেল আছেন, প্রত্যেকের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সেই সাথে স্যারের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন স্যারকে বেহেশতের সর্বোচ্চ জায়গা স্থান দেন। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, কথা শুনছেন, প্রত্যেকের প্রতি আমি আমার ব্যক্তি